বুঝতে আমি কোনো পাইনি। স্যার আমাকে একটু এনে দেন তো স্যার। আসসালামু আলাইকুম, কেমন আছো শিক্ষার্থীবৃন্দ? অনেক দিন পরে তোমাদের সাথে আজকে আবারও দেখা হয়ে গেছে ডিপিটি পেজে। আমি অনেক দিন পরে এসছি, আসলে সাংসারিক ব্যস্ততার কারণে আসা হয়নি। এখন থেকে চেষ্টা করব যে পরীক্ষা পর্যন্ত অন্ততপক্ষে তোমাদের জন্য যেন কাজ করতে পারি। আল্লাহ যেন সেই সহায়তা আমাকে দেয়। আমার জন্য অবশ্যই দোয়া করবেন যারা শিক্ষার্থীবৃন্দ দূর দূরান্ত থেকে আমাকে দেখছেন। আমার লাইভটা শেয়ার করে দিবেন এবং বন্ধুদেরকে মেনশন করে দিবেন। এবং কে কোথা থেকে দেখছো আমাকে কমেন্ট করে জানাও। এবং তোমাদের যদি কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করবে, আমি চেষ্টা করব সর্বোচ্চ সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য। আজকে আমরা যে অংশটা নিয়ে আজকে হাজির হয়েছি সেটি হচ্ছে রেইনকোট। খুবই চমৎকার একটি গল্প। এই অংশটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের রেইনকোটের যত খুঁটিনাটি প্রশ্ন আছে সবগুলো আজকে আমরা সমাধান করব। সর্বশেষ আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। যারা এখনও লাইভে আসোনি, যুক্ত হওনি, তাড়াতাড়ি যুক্ত হয়ে নাও এবং তোমাদের যেটা প্রয়োজন সেই প্রশ্নগুলো করতে পারবে ইনশাল্লাহ। আমি কি কোনো কমেন্ট দেখতে পারবো? একটু দেখা যান। হ্যাঁ, চট্টগ্রাম থেকে দেখছে, নাটোর থেকে দেখছে, কুমিল্লা থেকে দেখছে, ধন্যবাদ। যারা এখনও লাইভে যুক্ত হননি তারা যুক্ত হয়ে যান এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান, বন্ধুদেরকে মেনশন করে দিন। ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে দেখছে সুমি আক্তার। আমি আছি আজকে তোমাদের সাথে, আমি মানিক স্যার চিটং থেকে দেখছি। দ্রুত লাইভটা শেয়ার করে দিই আমরা। একটা লাইভ অনেকেরই উপকার হতে পারে। রাকিবুল হাসান দেখছে, শিপন স্যার চট্টগ্রাম থেকে দেখছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম সাইমা সুলতানা স্যার, আপনি কোন জেলা থেকে বলছেন? আমি চট্টগ্রাম জেলা থেকে বলছি, চট্টগ্রাম শহর থেকে বলছি। আমাদের সবার প্রিয় ডিএইচ শিপন স্যার আছেন লাইভে। স্যার অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য। চলো শিক্ষার্থীবৃন্দ শুরু করা যাক। এর আগে একটু বলে রাখি, রেইনকোট এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বলছি? আমি শুরু করতে যাচ্ছি। ওকে স্যার, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, রেইনকোট এই গল্পটা খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি বলে রাখি, আমাদের সংক্ষিপ্ত সিলেবাসে দুটি গুরুত্বপূর্ণ গল্প আছে। একটি হচ্ছে ভাষা আন্দোলনকে নিয়ে, আরেকটি হচ্ছে মুক্তিযুদ্ধকে নিয়ে। আমরা জানি ভাষা আন্দোলনকে নিয়ে যে গল্পটা আছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, 52-এর দিনগুলি, এবং আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের রেইনকোট গল্পটা। এই দুটো গল্প থেকে কেন জানি আমার মনে হচ্ছে একটি প্রশ্ন অবশ্যই থাকতে পারে, সৃজনশীল অবশ্যই থাকবে। 52-এর দিনগুলো তো ভাষা আন্দোলন নিয়ে, কিন্তু রেইনকোট হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে। আমাদের মুক্তিযুদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে হয় আমার কাছে। এবারে এখান থেকে একটা প্রশ্ন থাকতে পারে। শিক্ষার্থীবৃন্দ যারা আমাকে দেখছেন, যারা বাংলা প্রথম পত্রের গল্পগুলো নিয়ে, কবিতা নিয়ে চিন্তা করছেন, তোমরা নিশ্চয় জানো পরীক্ষার হলে গিয়ে তোমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় এমসিকিউতে, এবং তোমাদের সমস্যা হয় সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর দিতে। অনেক সময় তোমাদের উদ্দীপকটা কবিতার দেয়া থাকে, আরে কবিতাই বুঝো না, কি উত্তর করবে? সেজন্য চলে আসছি আমি মানিক স্যার
তোমাদেরকে আজকে খুবই সহজ কৌশলে কিভাবে গল্প আয়ত্ত করতে হয় সেই কৌশলটা আমি শিখিয়ে দিব। শিক্ষার্থীবৃন্দ যারা আমাকে দেখছেন, একটি গল্প যখন আপনারা পড়বেন পরীক্ষার আগে, এই যে অল্প সময়ের মধ্যে কিভাবে অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতি নিয়ে ভালো একটি রেজাল্ট করা যায়। বাংলার মধ্যে বাংলা প্রথম পত্রে অনেক ভালো নাম্বার পাওয়া যায় যদি আমরা একটু কৌশলী হই। কেননা আমরা গল্পগুলো, বিশেষ করে আমরা বিজ্ঞান বিভাগের যারা ছাত্রছাত্রী আছি, অন্যান্য বিষয়গুলোকে সময় দিতে দিতে আমাদের বাংলা বিষয়ে সময়টা কম দেওয়া হয়। এজন্য আমাদের বাংলা বিষয়ে নাম্বারটা কম আসে। পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে বা মেডিকেলে ভর্তি পরীক্ষা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেখানে আমরা পৌঁছাতে পারি না। আমরা স্বল্প সময়ের মধ্যে কিভাবে আমরা গল্পগুলো আয়ত্ত করব সেই সহজ কৌশলটা আমি বলে দিচ্ছি। শিক্ষার্থীবৃন্দ, একটা গল্প যখন আমরা পড়ব 4টা বিষয় মাথায় রাখবো। কয়টা বলেছি? 4টা বিষয়। নাম্বার 1, ওই গল্পের মূল উদ্দেশ্য, মূল প্রেক্ষাপটটা আমরা জানব। কেননা আমাদেরকে ডায়াগনোসিস করতে হবে গল্পটা। এই গল্প, প্রত্যেকটি গল্প লেখার পেছনে একটা কারণ থাকে, উদ্দেশ্য থাকে। প্রথমত আমরা জানবো একটি গল্পের মূল উদ্দেশ্য বা মূল প্রেক্ষাপট, রচনার প্রেক্ষাপট। দ্বিতীয়ত আমরা জানবো চরিত্র বিশ্লেষণ। প্রত্যেকটা চরিত্র কেমন, কোন চরিত্র কার সাথে সম্পর্কযুক্ত। আমরা যদি চরিত্রটা না বুঝি তাহলে আমরা সৃজনশীলে আরেকটা চরিত্রের সাথে সেটা আমরা তুলনা করতে পারবো না, কখনোই আমরা মেলাতে পারবো না। এই জন্য আমাদের অবশ্যই কোন চরিত্র কেমন সেটা আমাদেরকে জেনে নিতে হবে। তৃতীয়ত আমাদেরকে যে অংশটা জানতে হবে সেটি হচ্ছে সংলাপ, ডায়ালগ। কে কোন সংলাপটা বলেছে। যেমন আজকে আমরা রেইনকোট গল্প বলবো, এখানে চমৎকার একটি ডায়ালগ আমি বলছি, বাবা ছোট মামা হয়েছে, বাবা ছোট মামা হয়েছে। তাহলে এই সংলাপটা কে বলেছে? তোমাদের যদি প্রশ্ন আসে বুঝিয়ে লিখো। তাহলে এই ধরনের সংলাপগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। চতুর্থত হচ্ছে সমাজ বাস্তবতা। আমরা ওই গল্পটা কোন প্রেক্ষাপটে, কোন সামাজিক প্রেক্ষাপটে রচিত হয়েছে সেই বিষয়টা যদি আমরা জানি, আমরা সহজেই আমরা সৃজনশীলগুলো উত্তর দিতে পারবো। আমি আবার বলছি, রিপিট করছি, একটি গল্প যখন আমরা পড়ব অবশ্যই 4টা বিষয় মাথা রেখে পড়ব। প্রথমে ওই গল্পের রচনার প্রেক্ষাপট বা উদ্দেশ্য, তারপরে আমরা জানবো চরিত্র বিশ্লেষণ, তারপরে আমরা জানবো সংলাপ, তারপরে সমাজ বাস্তবতা। শিক্ষার্থীবৃন্দ, এই প্রত্যেকটা গল্পের সময় যদি এই 4টা ধারণা যদি আমরা মাথায় রেখে পড়ি, ইনশাল্লাহ আমাদেরকে গাইড পড়তে হবে না। কারণ আমাদের গাইড থেকে কখনো হুবহু আসে না, জ্ঞান এবং অনুধাবন ছাড়া একটাও আসবে না। সুতরাং আমরা গল্পের কনসেপ্টটাকে আমরা ভালোভাবে ধরবো। চলো আজকে আমরা রেইনকোট নিয়ে আলোচনা করব। রেইনকোট কেন বলছি? যখন বৃষ্টি হয় আমরা রেইনকোটটা ব্যবহার করি, কেন ছাতা কেন নয়? কিন্তু দেখো শিক্ষার্থীবৃন্দ, আজকের এই গল্পে রেইনকোট একটা প্রতীকী, কারণ এই রেইনকোট পরার একটা তাৎপর্য আছে। যেই ভীতু নুরুল হুদার কথা আমরা বলছি, আজকের আমাদের নায়ক, একটু পরে আমরা দেখব যে একজন ভীতু মানুষ কিভাবে রেইনকোট গায়ে দিয়ে তার মনের মধ্যে সঞ্চার হয় উষ্ণতা, স্বদেশ প্রেম এবং অসীম সাহসিকতা। দেশের জন্য সে জীবন দিবে, তবু মুক্তিবাহিনীদের ঠিকানা বলবে না। এই রেইনকোটটা পরেই তার মধ্যে সেই দেশের জন্য জীবন দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যায়, দেশপ্রেম জেগে ওঠে। এই প্রতীকী তাৎপর্যের আজকের বিখ্যাত গল্পটা আমরা আজকে পড়তে যাচ্ছি। চলো শুরুতে আমরা মূল প্রেক্ষাপটগুলো একটু দেখব। ওকে, আমাদের আজকের গল্পটা লিখেছেন আখতারুজ্জামান ইলিয়াস। ওনার সম্পর্কে আমি অল্প করেই বলতে চাই। গল্পের তরে আখতারুজ্জামান ইলিয়াস, উনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। ওনার লেখাগুলো অনেক বিচার বিশ্লেষণ, অনেক দারুণ। উনি দারুণ লিখেন। 1943 সালে ওনার জন্ম। 1997 সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। এবং আমি আমার মাস্টার্সের থিসিস আমি কিন্তু আখতারুজ্জামান ইলিয়াসকে নিয়ে করেছি। ওনার খোয়ারি নামে একটা গল্প আছে, সেটাই আমার থিসিস। যাই হোক, আমি সেদিকে যেতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়াশোনা করেছেন। সরকারি বাংলা কলেজে তিনি অধ্যাপনা করেছেন এবং তার বিখ্যাত লেখাগুলো আমরা পড়ব। তার 2টি বিখ্যাত উপন্যাস, বারবারই পরীক্ষা আসে তার 2টি বিখ্যাত উপন্যাস, চিলেকুটার সেপাই, খোয়াবনামা। এবং গল্পগ্রন্থের মধ্যে আমরা দেখতে পাই অন্য ঘরে অন্য সোর, খোয়ারি। এটা আমার মাস্টার্সের থিসিস ছিল। দুধ ভাতে উৎপাত, দোজকে রোম, জাল স্বপ্ন স্বপ্নের জাল, প্রবন্ধ সংস্কৃতির ভাঙাসিত। খুব চমৎকার একটি প্রবন্ধ গ্রন্থ। আজকের গল্পটা আমরা জাল স্বপ্ন স্বপ্নের জাল থেকে পড়ছি।
আজকের বিখ্যাত গল্পটা হচ্ছে রেইনকোট। শুরুতে আমরা আগেই বলেছি আমরা সময় ক্ষেপণ করব না, সবাই আমি কতগুলো ছবি দেখতে পাচ্ছি। এখানে আমরা মুক্তিযুদ্ধের ছবি দেখতে পাচ্ছি, রাজাকার মিলিটারি বাহিনীরা যে আমাদের কি বলেছে, আমাদের মা বোনদের যে ইজ্জত লুটেছে এরকম একটা চিত্র ধরে নিয়ে যাচ্ছে, এরকম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানুষকে হত্যা করে এক জায়গায় রেখে দেওয়া হয়েছে এবং আত্মসমর্পণের বিষয়টা দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যখন রেইনকোট বিষয়টা মাথায় আসবে তখনই আপনাদের মনে রাখতে হবে এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। মনে থাকবে, আবারও বলছি, এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। এই গল্পের আগেই বলেছি এই গল্পের মূল থিমগুলো কি, মূল কনসেপ্টগুলো কি, সেগুলো আমরা এখন দেখব। মূল কথা, শিক্ষার্থীবৃন্দ অবশ্যই মনে রাখবেন এই মূল কনসেপ্ট, মূল উদ্দেশ্য থেকেই কিন্তু সৃজনশীলের প্রেক্ষাপটগুলো চলে আসবে। এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা, নির্যাতন, নিপীড়নের বাস্তব চিত্র আমরা আজকে দেখতে পাবো। আবার বলছি, এই কনসেপ্ট, এই বিষয়গুলো থেকে সৃজনশীলের উদ্দীপকটা থাকতে পারে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা, নির্যাতন, নিপীড়ন ও দখলদারিত্বের বাস্তব চিত্র। তারা শুধু নির্যাতন করেনি, হত্যা করেনি, গ্রামের পর গ্রাম দখল করেছে। আজকের গল্প আমরা একটা দখলদারিত্বের বাস্তব চিত্র দেখতে পাবো। ঢাকা কলেজের জিমনেশিয়াম হলে তারা দখল করেছিল, সেখান থেকে মুক্তিবাহিনীর উপর তারা চড়াও হয়েছিল, সারা বাংলাদেশে তারা যুদ্ধ পরিচালনা করেছিল। আরেকটা বিষয় আমরা দেখব, মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। তারা শুধু আমাদেরকে নির্যাতন করেছে তা নয়, এখানে মুক্তিবাহিনীরা ছদ্মবেশ ধারণ করে, গেরিলা মানে ছদ্মবেশী আক্রমণ, কখনো তরকারি বিক্রেতা, কখনো ঠেলাগাড়িওয়ালা, কখনো হচ্ছে কুলি সেজে তারা আক্রমণ করেছে মিলিটারিদের উপর, তারই একটি বাস্তব চিত্র দেখতে পাবো। এখান থেকে একটা সৃজনশীল হতে পারে, একটু মাথায় রাখবেন। উদ্দীপকটা গেরিলা আক্রমণ দিয়ে আসতে পারে, মনে রাখবেন। আমি বলবো, ধরিয়ে দিব গেরিলা আক্রমণটা কোথায় হয়েছে। তারপরে ঢাকা কলেজ ও তার পাশের যুদ্ধের আশপাশের পরিস্থিতির বর্ণনা, ঢাকা কলেজ ও তার পাশের আশেপাশের যে যুদ্ধ পরিস্থিতি হয়েছিল তার বর্ণনা আজকে আমরা দেখতে পাবো। এবং সর্বশেষ মুক্তিযোদ্ধা শ্যালক, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টু রেখে যাওয়া রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মনে সঞ্চার হয় দেশপ্রেম, উষ্ণতা, সাহস। খুবই গুরুত্বপূর্ণ। আমাদের আজকের মূল কি পয়েন্ট হচ্ছে, মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টু রেখে যাওয়া রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মনে সঞ্চার হয় দেশপ্রেম, উষ্ণতা, সাহস। তবে শিক্ষার্থীবৃন্দ, এক পলকে আমরা দেখে আসি, এটি একটি মুক্তিযুদ্ধ ভিত্তিক ছোট গল্প। কনসেপ্ট একটু মাথায় রাখবেন, এখান থেকে সৃজনশীলের প্রেক্ষাপট থাকতে পারে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মমতা, নির্যাতন, নিপীড়ন ও দখলদারিত্বের বাস্তব চিত্র। মুক্তিবাহিনীর গেরিলা আক্রমণ মানে ছদ্মবেশী আক্রমণ, ঢাকা কলেজ ও তার পাশের আশপাশের পরিস্থিতির বর্ণনা, যুদ্ধ পরিস্থিতির বর্ণনা। সর্বশেষ যে পয়েন্ট আমরা তুলেছি, মুক্তিযোদ্ধা শ্যালক মিন্টু রেখে যাওয়া রেইনকোট গায়ে দিয়ে ভীতু নুরুল হুদার মনে সঞ্চার হয় স্বদেশপ্রেম, উষ্ণতা এবং অসীম সাহস। শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের গল্পের মূল কনসেপ্ট হচ্ছে এগুলো। চলো আমরা শুরুতে আমরা চরিত্র বিশ্লেষণে চলে যাব। ওকে, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা শুরুতেই আজকে আমরা প্রত্যেকটা গল্প চেষ্টা করব এভাবে পড়বার জন্য। শিক্ষার্থীবৃন্দ, অল্প সময়ে আমাদেরকে এভাবে প্রস্তুতি নিলে সবচেয়ে ভালো হয়, কারণ প্রস্তুতিটা যেন ভালো হয়। অল্প প্রস্তুতি নিয়ে গেলে তুমি সমস্যায় পড়বে, পরীক্ষার হলে তো কেউ তোমাকে বলবেই না, শুধু শুধু ভুল অ্যান্সার দিয়ে আসবে। একটু কষ্ট করো, তাহলে একটা ভালো রেজাল্ট হবে, উপকারটা তোমারই হবে। আমাদের নুরুল হুদা, আমাদের আজকের নায়ক, ভীতু আত্মকেন্দ্রিক। কেমন ছিল সে? ভীতু আত্মকেন্দ্রিক। সে ঢাকা কলেজের লেকচারার, রসায়নের কেমিস্ট্রি লেকচারার। বিশ্বাস করুন, মিলিটারির ভয়ে সে 4 বার বাসা পরিবর্তন করেছে। তার শালা মিন্টু জুন মাসের 23 তারিখে সে মুক্তিবাহিনীতে যোগদান করেছে। এই ভয়ে সে 4 বার বাসা পরিবর্তন করেছে। তোমরা জানো, সর্বশেষ বাসা নিয়েছে মিরপুরের বেড়িবাঁধের কাছে, যেখানে তার কোনো আত্মীয় স্বজন নেই। সেখানেও তার ভয় হয়। নৌকা নিয়ে যখন মিলিটারি বাহিনীরা আসে তখন তার ভয় হয়। মুক্তিবাহিনীরা আসে, তার অ্যাজমা রোগ ছিল, হাঁপানি রোগ ছিল। আর তার স্ত্রী আসমা, আমরা জানি। তার
একটা ছেলে ছিল 5 বছর বয়সী এবং তার একটি মেয়ে ছিল 2.5 বছর বয়সী। এবং মজার ব্যাপারটা হচ্ছে এইখানে শিক্ষার্থীবৃন্দ দেখো, সে রেইনকোট পরার আগে তার এক ধরনের চরিত্র ছিল, রেইনকোট পরবার পরে তার আরেক ধরনের চরিত্র হয়ে যায়। সেটাই আমরা দেখব। রেইনকোট গায়ে দেওয়ার পরে নুরুল হুদার মনে কি সঞ্চার হয়? সঞ্চার হয় দেশপ্রেম, সঞ্চার হয় উষ্ণতা, সঞ্চার হয় অসীম সাহস। শিক্ষার্থীবৃন্দ আবার বলছি, নুরুল হুদা রেইনকোট গায়ে দেওয়ার আগে একরকম, পরে আরেক রকম। দেশপ্রেম, উষ্ণতা, অসীম সাহস। এরপরে আমরা আরেকটা চমৎকার চরিত্র পাচ্ছি। চলো, প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। ওনাকে অনেক নামে আমরা ডাকবো। উনি প্রিন্সিপাল, ঢাকা কলেজের, পাকিস্তানিদের পরামর্শদাতা। উনি বিশ্বাসঘাতক, উনি দেশদ্রোহী। দেশদ্রোহিতা লেখা উচিত, আমি লিখছি। উনি দেশদ্রোহী। কেন দেশদ্রোহী বলবো? উনি পাকিস্তানের পরামর্শদাতা, বিশ্বাসঘাতক, রাজাকার, পাকিস্তান প্রেম ওনার মনে। রাত দিন তিনি পাকিস্তানিদের জন্য দোয়া দরুদ পড়েন, পাকিস্তানিদের দোসর। উনি তোষামতকারী। সবসময় উর্দুর একজন প্রফেসর ছিল আকবর সাজিদ, উনার নামে সবসময় তোয়াজ করতেন, তোষামিতগুরি করতেন মিলিটারিদের সামনে, যেন উনি বাঁচতে পারে। ইনি হচ্ছেন আমাদের দেশদ্রোহী, রাজাকার, পাকিস্তান প্রেম। কখনো যদি উদ্দীপকে এরকম একটা চরিত্র আসে, দেশদ্রোহী, পাকিস্তানিদের পরামর্শদাতা, তাহলে আপনারা নিশ্চয়ই খুঁজে নেবেন প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ। আশা করি আমরা এই অংশটা বুঝেছি। আমরা পরবর্তী চরিত্রে চলে যাই, কারণ আমরা অনেকগুলো আজকে এমসিকিউ সলভ করব। এই জন্য আমরা একটু দ্রুত পরিচয়টা করিয়ে দিচ্ছি, তারপরে আমি মূল গল্পটা চমৎকারভাবে আপনাদেরকে সামনে উপস্থাপন করব অল্প সময়ের মধ্যে। তারপরে আমরা মূল প্রশ্নে চলে যাব। প্রিন্সিপাল রাজাকার, উনি পাকিস্তান প্রেম, ওনার পাকিস্তানের দোসর, তোষামতকারী উনি। মিন্টু, যা রেইনকোটকে কেন্দ্র করে আজকে আমাদের পুরো গল্প, যোদ্ধা। উনি একজন মুক্তিযোদ্ধা। প্রশ্ন হতে পারে শিক্ষার্থীবৃন্দ, এখানে অনেক সময় এমসিকিউ হয় যে এখানে একজন মুক্তিযোদ্ধার কথা আছে। যারা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা তারাও তো মুক্তিযোদ্ধা, কুলি যাদেরকে আমরা দেখতে পাবো, কিন্তু এখানে সরাসরি যে মুক্তিযোদ্ধার কথা আছে তিনি হচ্ছেন মিন্টু। উনি হচ্ছে নুরুল হুদার শ্যালক বা শালা। উনি জুন মাসের 23 তারিখে মুক্তিবাহিনীতে যোগদান করেছেন। আব্দুস সাত্তার মৃদা, উনি হচ্ছেন প্রফেসর, উনি জিওগ্রাফির প্রফেসর। তাকেও মিলিটারিরা চোখবন্দি নিয়ে গিয়েছিল। ইসহাক মিয়া, প্রিন্সিপালের পিয়ন। এপ্রিল থেকে সে বাংলা বলা বন্ধ করেছে। বিশ্বাস করুন, কর্নেল যেদিন আসে তাকে ক্যাপ্টেনের নিচে নামানো যায় না। তার হাবভাব মিলিটারি কর্নেলের মতো। মিলিটারি কর্নেল অনেক বড় একটা পোস্ট, একটা সেনা চৌকিতে দ্বিতীয় অফিসার। যাই হোক, সে এপ্রিল থেকে বাংলা বলা বন্ধ করেছে, সে উর্দুতে কথা বলে। তার হাবভাব, প্রিন্সিপালের পিয়ন, উনি হাবভাব মিলিটারি কর্নেলের মতো। আমরা সরাসরি চলে যাচ্ছি। পিয়নের কথা আমরা বলেছি। আকবর সাজিদ, উনি পাকিস্তানের লোক, উর্দু বিষয়ের প্রফেসর, ঢাকা কলেজের। শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আচ্ছা, এটা আমরা এমসিকিউ পরে করব, আমরা মূল পাঠে চলে যাচ্ছি। আমরা এতক্ষণ যেটা আমি দেখাতে চেয়েছি, আমরা চরিত্রগুলো বিশ্লেষণ করেছি। আমাদের আজকে নুরুল হুদাকে বলেছি, তারপরে আব্দুস সাত্তার মৃদার কথা বলেছি, আকবর সাজিদের কথা বলেছি, ডক্টর আফাজ আহমেদের কথা বলেছি। মূল চরিত্রগুলো আমরা একটু ব্যাখ্যা করেছি, কে কোন চরিত্রের, কে কেমন। আমাদের এমসিকিউতে এটা সবচেয়ে সহায়তা করবে। শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা মূল গল্পে চলে যাই। আশা করি তোমরা বুঝেছো। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ সহকারে শুনবে। আমি বলছি ঘটনাটা শুরু হয়েছে কখন থেকে। আমি ডিরেকশনটা আমি দিচ্ছি, আমি আমার মতো করে বলছি, আপনারা সহজে গল্পটা আয়ত্ত করতে পারবেন। কলেজে 10টা আলমারির প্রয়োজন। আবার বলছি, কলেজে 10টা আলমারির প্রয়োজন। দায়িত্বটা দিয়েছে নুরুল হুদাকে। কেন? জিওগ্রাফির শিক্ষক আব্দুস সাত্তার মৃদাকে কেন দেয়নি? উনি কেমিস্ট্রির লোক, ওনার আলমারির পাতটা ঠিক আছে কি না, কালার কম্বিনেশনটা ঠিক আছে কি না, রং ঠিকভাবে দেওয়া হয়েছে কি না, সেটা ঠিক আছে কি না, তারপর হচ্ছে পাতগুলো ঠিক আছে কি না, পুরুত্ব ঠিক আছে কি না, এগুলো দেখভাল করবার জন্য ডক্টর আফাজ আহমেদ আলমারিগুলো গ্রহণ করবার দায়িত্ব দিয়েছিল নুরুল হুদাকে।
নুরুল হুদা বাবা আগেই বলেছি হাঁপানি রোগী, এজমা রোগী, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আমি গল্পে প্রবেশ করেছি এবং আমি আমার মতো করে গল্পটা সাজিয়ে বলছি, সবাই একটু শুনবেন, ভালোভাবেই বুঝবেন, আমি সব কথাগুলো বলবো না। তো কলেজে 10টা আলমারির প্রয়োজন, আলমারিগুলো গ্রহণ করবার দায়িত্ব দিয়েছিল নুরুল হুদাকে, কেননা উনি কেমিস্ট্রির শিক্ষক ছিলেন, লেকচারার। আগে একটু বলে রাখি শিক্ষার্থীবৃন্দ, এখানে যতগুলো শিক্ষকের চরিত্র আমরা পাচ্ছি সবাই প্রফেসর, অধ্যাপক, শুধু একমাত্র নুরুল হুদা লেকচারার, প্রভাষক, এটা একটু মাথায় রাখবেন। তারপরে কি হলো দেখো, 10টা আলমারির কলেজে প্রয়োজন ছিল, আলমারিগুলো গ্রহণ করবার দায়িত্ব দিয়েছে নুরুল হুদাকে। নুরুল হুদা আলমারিগুলো গ্রহণ করেছে, সেদিন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আলমারিগুলো যারা নিয়ে আসছিল তারা কুলি ছদ্মবেশে, এরা কুলি ঠেলাগাড়ি নিয়ে আসছিল। নুরুল হুদা তো এরা যে মুক্তিযুদ্ধ সেটা জানেই না। তো যাই হোক, কুলিগুলোর সাথে তার অনেকক্ষণ কথা হয়েছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তার পায়ে বৃষ্টি লাগলে তার শ্বাসকষ্ট বেড়ে যাবে বলেই তাড়াহুড়া করছিল সে। আলমারিগুলো গ্রহণ করবার পরে তাড়াতাড়ি সে ঘরে ফিরে যায়। কিন্তু এর মধ্যে একজন কুলি আরেকজন কুলিকে ফিসফিস করে বলছিল, বর্ষাকালেই তো জুইট। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, আমি ব্যাখ্যা করে দিচ্ছি। এর মধ্যে অফিসের স্টাফ রুমে কয়েকজনে ফিসফিস করে বলেছিল যে বাংলার জন্য মনসুন, রাশিয়ার জন্য জেনারেল উইন্টার। খুব চমৎকার একটি কথা, আমি ব্যাখ্যা করে দিচ্ছি শিক্ষার্থীবৃন্দ। বর্ষাকালেই তো জুই, এই একজন কুলি আরেকজন কুলিকে ফিসফিস করে বলছিল, অর্থাৎ বর্ষাকালেই তো সুবিধে। স্টাফ রুমে অনেকেই বলছিল বর্ষাকালেই তো জুই, বাংলার জন্য মনসুন, রাশিয়ার জন্য জেনারেল উইন্টার। অর্থাৎ বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে বিজয়ের অন্যতম কারণ হচ্ছে, সুবিধা হচ্ছে বর্ষাকাল। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার বাহিনী প্রায় জিতে যাচ্ছিল রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে, কিন্তু চলে আসলো শীতকাল, যার কারণে এই শীতকালের কারণেই হিটলার বাহিনী রাশিয়ান বাহিনীর হাতে পরাজিত হয়। অর্থাৎ এই কথা থেকে দাঁড়ায় এই যে পাকিস্তানি বাহিনী পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে বর্ষাকাল, রাশিয়ান বাহিনীর হাতে হিটলার বাহিনী পরাজয়ের অন্যতম কারণ হচ্ছে শীতকাল। তাহলে বর্ষাকালেই তো যুদ্ধ, রাশিয়ার জন্য জেনারেল উইন্টার, বাংলার জন্য মনসুন। তারপরে কি হলো দেখো, নুরুল হুদা এই কথা শুনেছে, কিন্তু সে তাড়াহুড়া করে চলে আসছে। শুনেছে কিন্তু সে মগজে নেয়নি, গুরুত্ব দেয়নি, চলে আসছে। কেননা বৃষ্টির কারণে তার শ্বাসকষ্ট বেড়ে যেতে পারে, এই জন্য তাড়াতাড়ি তিনি চলে আসছেন। আলমারিগুলো গ্রহণ করবার পরে তিনি চলে আসছেন। কিন্তু শিক্ষার্থীবৃন্দ, যারা আলমারি দিতে আসছিল তারা কিন্তু কুলি নয়, এরা ছদ্মবেশী মুক্তিযোদ্ধা, এরাই গেরিলা। এরা কি করলো, মিলিটারি ক্যাম্পকে লক্ষ্য করে তারা বোমা মারলো। এখানে আর একটু বলে রাখি, 25শে মার্চের পরে, 25শে মার্চের রাতকে এখানে বলা হয়েছে ক্র্যাকডাউনের রাত। এই রাতের পরে ঢাকা কলেজের জিমনেশিয়াম হলে মিলিটারিরা ক্যাম্প গড়েছে। এখান থেকেই তারা যুদ্ধ পরিচালনা করছিল মিলিটারিরা, মুক্তিবাহিনী বাঙালিদের বিরুদ্ধে। তো যারা ছদ্মবেশী কুলি আসছিল তারা যাওয়ার সময় মিলিটারি ক্যাম্পকে লক্ষ্য করে বোমা মেরে যায়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বোমাটা গিয়ে পড়ে প্রিন্সিপালের বাসভবনের সামনে ইলেকট্রিক খুঁটিতে। ইলেকট্রিক খুঁটি একেবারে ঝলসে গিয়েছে, জ্বলে পড়ে ছারখার হয়েছে, খুঁটি নষ্ট হয়ে গিয়েছে। চারদিকে নিরাপত্তার চাদর। দেখো ঢাকা কলেজের গেট, তারপরে অনেক দূরে প্রিন্সিপালের বাসভবন, তারপরে টেনিস লন, তারপরে হচ্ছে জিমনেশিয়াম হল, চারদিকে নিরাপত্তার চাদর। এই নিরাপত্তার চাদরে মিলিটারি ক্যাম্পকে লক্ষ্য করে বোমা মারা মানে হচ্ছে নিশ্চয়ই ঢাকা কলেজের কোনো না কোনো শিক্ষকের সাথে মুক্তিবাহিনীর হাত আছে। ডক্টর আফাজ আহমেদ এবং মিলিটারিরা মিলে এই সিদ্ধান্ত নিয়েছে, নিশ্চয়ই ঢাকা কলেজের কোনো না কোনো শিক্ষকের হাত আছে, না হয় এত ভেতরে চারদিকে নিরাপত্তার চাদর বোমা মারা সম্ভব নয়। তাই তারা দুজন শিক্ষককে সন্দেহ করেছে শিক্ষার্থীবৃন্দ। কজন শিক্ষককে? দুজন। একজন হচ্ছে নুরুল হুদা, আরেকজন হচ্ছে আব্দুস সত্তার মৃধা। তাই তারা ইসহাক মিয়া পিয়নকে দিয়ে নুরুল হুদাকে ঢাকা পাঠিয়েছে। নুরুল হুদা ওই সময় একটু বলেই রাখি, সে 4 বার বাসা পরিবর্তন করেছে। তার শালা জুন মাসের 23 তারিখে মুক্তিবাহিনীতে জয়েন করেছে। এই জন্য সবসময় 5 কলমা মুখস্থ রাখতো। কেন? টুপিটা মাথায় রাখতো। বের হলে একটা না সে একটা ভুলেই যেত। কেন? আতঙ্কে, ভয়ে। সে নিজে নিজেই বলতো, আমি তো প্রিন্সিপালের কলিগ, আমার প্রিন্সিপাল ডক্টর আফাজ আহমেদ রাত দিন মিলিটারি বাহিনীদের জন্য দোয়া দুরুদ পড়ে, পাকিস্তানের জন্য দোয়া দুরুদ পড়ে। অন্ততপক্ষে মিলিটারি বাহিনীরা যদি আমাকে ধরে, আমি বলবো আমাকে বুকে নয় মাথায় গুলি করতে, অল্পতে যেন আমি মারা যাই, কষ্টটা যেন কম পায়। অন্ততপক্ষে প্রিন্সিপালের কলিগ হিসেবে আমি এই বেনিফিটটা তো পেতে পারি।
দেখো তার কিভাবে সে অনেক মিলিটারি বাহিনীর ভয়ে দরজায় তার একটি ডাসা, বড় কাঠের ডাসা, দুটো সিটকিনি, একটা খিল, এভাবে সে রাখতো। হঠাৎ একটু সে গুরু গুরু বৃষ্টিতে একটু বিশ্রাম নিবে, ওই মুহূর্তে দরজায় কে জানি কড়া নাড়ল, টুকটুক। নুরুল হুদা তো ভয় পেয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ কুনতুম মিনাজ জালিমিন, হায় আল্লাহ, মিলিটারি না তো। দরজা যখন খুললো, ঝড়ের বেগে প্রবেশ করলো কে, ইসহাক মিয়া। খুশিতে সেতে তাকে চুমু দিতে গিয়েছিল, কিন্তু চুমু দেয়নি, মনে যেন থাকে। খুশিতে আনন্দিত হয়েছিল, চুমু দিতে গিয়েছিল, চুমু কিন্তু দেয়নি। তখন বলে ফরেন आइए, प्रिंसिपल अब तलब किया, अभी जाने होगा। मिसक्रिएंट ग्रेनेड फेंक दिया, इलेक्ट्रिक ट्रांसफार्मर को तोड़ गया। তখন নুরুল হুদা বলে কেসে? তখন সে বলে আমি তো পিয়ন, আমি কিভাবে জানবো? তখন বলে যে চাটা খাও, বলে যে না, আব্দুল সত্তার মৃদা কো তলব কিয়া। ওদিকে আসমা চিৎকার করে বলছে তোমাকে বৃষ্টিতে প্রিন্সিপালের কাছে যাইতে হবে, কলেজে যাইতে হবে, না গেলে হয় না। মিরপুরের ওদিক থেকে গুলির আওয়াজ আসছে, আসমা তোমাকে নিয়ে আর পারি না। প্রিন্সিপালের বকা কি খাবে তুমি? তোমার কথা শুনলে কি আমার চলবে? আমাকে তো যেতেই হবে। তুমি রেডিও টেলিভিশনে শুনতে পাচ্ছ না হরদম সিচুয়েশন নর্মাল? আর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী কইছে, হেনরি কিসিঞ্জার কইছে, কি কইছে, এটা পাকিস্তানের ইন্টারনাল অ্যাফেয়ার, এখানে কেন আমরা নাক গলাবো? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে আসমা কি করলো, মিন্টু রেখে যাওয়া রেইনকোটটা জোর করে পরিয়ে দিল। আর আমাদের মিন্টু লম্বা প্রকৃতির ছিল, নুরুল হুদা খাটো প্রকৃতির ছিল। বিশ্বাস করো তার পায়ের গোড়ালি পর্যন্ত হয়েছে। ভালোই তো হয়েছে, বৃষ্টিতে পা ভিজবে না। রেইনকোট যখন পড়েছে, তার 2.5 বছরের মেয়েটা বলল বাবা ছোট্ট মামা হয়েছে, বাবা ছোট্ট মামা হয়েছে। নুরুল হুদা, মিন্টু আসছে না তো? দরজার দিকে তাকালো, মিন্টু আসছে না তো? তার 5 বছরের ছেলেটাও তাকে বলল বাবা আপনাকে ছোট মামার মতোই লাগছে। বের হলো, দোকানপাট সবই বন্ধ, ফুটপাত বন্ধ। আগে একটু বলে রাখি, বিশেষ করে জুন জুলাই মাসের ঘটনা এখানে ফুটে উঠেছে। 25শে মার্চের রাতকে এখানে ক্র্যাকডাউনের রাত বলা হয়েছে। এবং আরেকটি মজার ব্যাপার তথ্য দিয়ে দিই, যে চারদিকে এমন পরিস্থিতির মধ্যে তারা মিলিটারি বাহিনীরা এমনভাবে ত্রাসে রাজত্ব করেছে, দখল করছে এবং গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে, এমন ভীতিকর পরিস্থিতির মধ্যে দেখো, সেই সময় একটা মজার ব্যাপার ছিল, একটু বলে রাখি। বৃষ্টি যখন শনিতে শুরু হয়, টানা 7 দিন থাকবে। শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন। এখানে নুরুল হুদা যে দিনের কথা বলে শুরু করেছে, সেই দিনটা হচ্ছে মঙ্গলবার। কেননা মঙ্গলবারে বৃষ্টি হলে টানা 3 দিন থাকবে। এই বৃষ্টির সময় মিলিটারি বাহিনীরা নিশ্চয়ই বেরোতে পারবে না, ফুটপাত তো বন্ধই আছে। মঙ্গলে 3, মঙ্গলবারে শুরু হলে 3 দিন থাকবে, বাকি সব দিন দিন। শুক্রবারে শুরু হলে শুক্রবারে শেষ, বৃহস্পতিবারে শুরু হলে বৃহস্পতিবারে শেষ, আবার শনিবারে শুরু হলে টানা 7 দিন থাকবে। এটা একটা সাধারণ বিবৃতি। বৃষ্টির যে নিয়ম, বিশেষ করে বর্ষাকাল, জুন জুলাই মাসের ঘটনাগুলো এখানে ফুটে উঠেছে, এপ্রিলের ঘটনাগুলো ফুটে উঠেছে এই গল্পে মূলত। তারপরে কি হলো দেখো, দোকানপাট বন্ধ, সে বাসে উঠবে, কিন্তু মাঝখানে দেখো একটা ছোট্ট পান সিগারেটের দোকানটা খোলা ছিল। যখন নুরুল হুদাকে সে দেখেছে, চিৎকার করে বলছে বিবিসি কইছে রংপুর দিনাজপুরে 1/2 ডজন এলাকা স্বাধীন হইয়া গেছে, আর ওদিকে নাকি 10-12 জন খান সেনা খতম। চিৎকার করে বলছে নুরুল হুদাকে দেখে। আর নুরুল হুদা দেখো রেইনকোটটা পরবার পরে তার ড্রেসিং টেবিলের সামনে গিয়ে তার কি অনুভূতি, তাকে মিলিটারি বাহিনীর মতো লাগছে। যখন সে বেরোচ্ছিল তাকে আধা মিলিটারি বাহিনীর মতো লাগছে, গোয়েন্দা বাহিনীর মতো লাগছে। বাইরে যখন বেরোয়েছে তার উষ্ণতা চলে আসছে। মিন্টু তো ভালোই কাজ করেছে, চলে আসছে। তারপরে দেখো পান সিগারেটের সে দোকানদার বাচাল ছেলেটা চিৎকার করে ওই কথাগুলো বলছিল। স্টেট বাস আসলো, লাল রঙের স্টেট বাস। আমরা বিআরটিসির যে বাসগুলো লাল রঙের হয়, রাষ্ট্রীয় বাসগুলো লাল রঙের হয়। তারপরে যতগুলো যাত্রী থাকার কথা ততগুলো যাত্রী নেই। সে বাসে উঠে পড়লো, রেইনকোটের বৃষ্টির ফোঁটা পড়ছে, তার বেশ ভালোই লাগছে। নুরুল হুদাই বলল যে তাকে দেখে 9 জন যাত্রী বাস থেকে নেমে পড়েছে। প্রথম 3 জনের বর্ণনা দিতে গিয়ে তিনি বললেন এরা 2 জন মনে হয় ছিচকে চুট বা পকেট মার। পরের 3 জনের কথা তিনি বলছেন, পরের 3 জন এরা রাজাকার।
পাকিস্তানি বাহিনীরা যেখানে লুটপাট করে তারা পরবর্তীতে গিয়ে সেখানে আরও লুটপাট করে। সেখান থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তারা কোথায় নিয়ে যায়? তারা মিলিটারি ক্যাম্পে নিয়ে যায়। এরা রাজাকার। আসাদ গেটে গিয়ে বাস থামলো, তখন মিলিটারি চেকপোস্ট আবার ভয় পেয়ে গেল। একটা মিলিটারি পান্ডা, বড়, লম্বা, সুন্দর, চেক করছে, যাকে পছন্দ হচ্ছে তাকে নিয়ে যাচ্ছে। নুরুল হুদার কাছে যখন আসলো, তার চোখে চোখ রাখলো, এই যাত্রায় সে বেঁচে গিয়েছিল। তখন বাস আবার ছেড়ে দিল। বাস যখন ছেড়ে দিল তখন ঠান্ডা হাওয়া আসছে। 25শে মার্চের সময় ক্র্যাকডাউনের রাতে মগবাজারে তার বাসা ছিল শিক্ষার্থীবৃন্দ। তখন সেদিন তারা হিন্দু মুসলিম বাজ বিচার করেনি। কিভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে? জানালা দিয়ে সে দেখতে পেল নির্মাণাধীন মসজিদ। সে নির্মাণাধীন মসজিদ 25-এর রাত্রির সময় নির্মাণাধীন মসজিদের ছাদে উঠে মুয়াজ্জিন আল্লাহু আকবার একবার বলতে পেরেছিল, দ্বিতীয়বার আর বলতে পারেনি। গুলির আঘাতে ছাদ থেকে নিচে পড়ে গিয়েছিল। সেই বিভৎস দৃশ্য তার সামনে ভেসে উঠেছে। নিউ মার্কেটে গিয়ে বাস থামলো, তখন সে নেমে পড়ল। নাম্বার পরে মিলিটারি প্রিন্সিপালের কলেজে সে গেল। প্রিন্সিপালের সিংহ মার্কা চেয়ারে বসে আছে এক মিলিটারি পান্ডা। হয়তোবা সে কর্নেল, হয়তোবা মেজর, হয়তোবা ব্রিগেডিয়ার, এরকম মনে হয়েছে। প্রথমেই আফাজ আহমেদ পরিচয় করিয়ে দিল, হি ইজ এ প্রফেসর অফ কেমিস্ট্রি মিস্টার হুদা। সরি স্যার, হি ইজ এ লেকচারার অফ হুদা। প্রথমেই ভুল বলেছিল, এজন্য মিলিটারি সেই পান্ডাটা, বড় অফিসারটা প্রিন্সিপালকে ধমক দিয়েছে, আপনাকে নজরবন্দিতে রাখা হবে। কারণ এতদিন সে পার পেয়ে গেছে আকবর সাজিদকে তোয়াজ করতে করতে, তার নামে সুনাম করতে করতে। সেখানে আব্দুস সাত্তার মৃদাও গিয়েছিল। যাই হোক, তো নুরুল হুদাকে চোখ বন্ধ করে একটা জিপে তোলা হলো, আঁকা বাঁকা রাস্তা দিয়ে তাকে একটা কক্ষে নিয়ে যাওয়া হলো। রেইনকোট তো আগেই খুলে ফেলা হলো। তারপরে তাকে জিজ্ঞেস করলো, এক মিলিটারি কর্মকর্তা এসে জিজ্ঞেস করলো, আপনি সেদিন কুলিদের সাথে এতক্ষণ কি কথা বলছিলেন? কোন দিন মনে আছে? ওই যে 10টা আলমারির কথা আমি বলে শুরু করেছিলাম, 10টা আলমারির কথা বলে আমি শুরু করেছিলাম, মনে আছে আপনাদের? 10টা আলমারির প্রয়োজন। যে কুলিগুলো আলমারি নিয়ে এসেছিল তাদের কথাই বলছি। আপনি সেদিন কুলিদের সাথে এতক্ষণ কি কথা বলছিলেন? আপনি তাদের চেনেন, তাদের জানেন? সে বলে, আমি বলবো না, প্রিন্সিপাল আমাকে দায়িত্ব দিয়েছে আলমারিগুলো গ্রহণ করবার জন্য, তাই আমি বলেছি। তারা জানেন, মিলিটারি কর্মকর্তারা বলল, আপনি জানেন তারাই মুক্তিযোদ্ধা, তারাই বোমা মেরেছে, আপনি তাদের নাম ঠিকানা জানেন, আমাদেরকে বলুন, আপনাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। দেখো, নুরুল হুদার মনে ওই কথাটা বেশি উঠলো। কোন কথাটা? বর্ষাকালেই তো জুই, বাংলার জন্য মনসুন, রাশিয়ার জন্য উইন্টার। ও, তাহলে একটা কথা আগে বলে রাখি, নুরুল হুদা তাদেরকে কুলি হিসেবে চিনত, তাদের ডেরাও চিনত, কিন্তু আরেকটা নতুন পরিচয় সে পেয়ে গেল যখন মিলিটারি পান্ডাটা বলল এরাই মুক্তিযোদ্ধা, এরাই বোমা মেরেছে। তখন সে ওই কথাটা স্মরণে আসলো, বাংলার জন্য মনসুন, রাশিয়ার জন্য জেনারেল উইন্টার। ও, কুলিগুলো বোধহয় এই কথাই বলেছিল, এরাই মুক্তিযোদ্ধা। তার কাছে, নুরুল হুদার কাছে আরেকটা নতুন পরিচয় পেয়ে গেল। নুরুল হুদা মনে মনে পরিচয় পেয়ে গেল, তাদেরকে তো কুলি হিসেবে চিনত, এখন কী হিসেবে চেনে? মুক্তিযোদ্ধা হিসেবে চেনে। বলে, তাদের নাম ঠিকানা আপনি বলুন, তা আপনাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। বলে, আমি জানি না তো, আমি কি করে জানবো? এরা কুলি, এরা আমাকেই আলমারি দিয়ে গেছে, আমি কিভাবে জানবো? দুধ আর পাউরুটি খেতে দিল, একটু বিশ্রাম দিল, তারপরে বলল যে আপনি বলুন, আপনি শিক্ষক মানুষ, আপনাকে সসম্মানে ছেড়ে দেওয়া হবে। শেষ পর্যন্ত কথা বার করবার জন্য ওই মিলিটারি কর্মকর্তাটা নুরুল হুদাকে বলল, জানেন সেই মিসক্রিয়েন্ট মানে মুক্তিবাহিনীরা ধরা পড়েছে, যারা বোমা মেরেছিল, কারো নাম বলেনি, আপনার নাম বলেছে। আপনিও নাকি সেই দলের সক্রিয় সদস্য। আমার নাম বলেছে? সত্যি আমার নাম বলেছে? তখন নুরুল হুদা সাহসী হয়ে উঠে গেছে, হ্যাঁ, আমি সেই কুলিদের ঠিকানা ডেরা জানি তো, বলবো না। তার মনে চলে এসেছে উষ্ণতা, স্বদেশ প্রেম, সাহসিকতা। নিজের জীবন যাবে তবু মুক্তি বাহিনীদের ঠিকানা সে জেনেও বলবে না। তখন মিলিটারি পান্ডাটা দিল একটা ঘুষি দিল। তখন সে কাত হয়ে খানিকটা পড়ে গিয়েছিল। দ্বিতীয় আরেক ঘুষিতে সে চেয়ার থেকে পড়ে গিয়েছে। তখন তার পা দুখানা বেঁধে, পাকার আংটা আছে না, পাকার আংটায় ঝুলিয়ে রাখি, তখন ছাবক দিয়ে তার
পেছনে পশ্চাৎ দেশে পেছনে ছাপাত 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 মারে। যত মারে তখন তার মনে হয় রেইনকোটের উপর বৃষ্টির ফোঁটা পড়ছে, তার শরীর বেয়ে ঝরঝর করে রক্ত পড়ছে, তখন তার মনে হচ্ছে রেইনকোট দিয়ে বৃষ্টির ফোঁটা আস্তে আস্তে পড়ছে। এভাবে আমাদের গল্পটা শেষ হয়েছে। এখানে চমৎকার একটা প্রশ্ন রেখে গেছেন। ছোট গল্পের ধরনটা হচ্ছে শেষ হইয়া হইল না শেষ। আপনাদের সবার মনে একটা প্রশ্ন জেগেছে, নুরুল হুদা কি বেঁচে ছিল? কে কমেন্ট করে জানাও, নুরুল হুদা কি সত্যি বেঁচে ছিল? নুরুল হুদা কি সত্যি বেঁচে ছিল? কে বলবে? দারুণ বলেছে। কুমিল্লা থেকে বলছেন না না, আসলে সত্যিকার অর্থে শিক্ষার্থীবৃন্দ অসংখ্য ধন্যবাদ। জুবাইর হোসাইন, তাহাকেও ধন্যবাদ। তারপরে নাইমুদ্দিন, সেও সুন্দর উত্তর দিয়েছে না। সত্যিকার অর্থে এরকম যারা ধরা পড়েছে তারা কখনো আর ফিরে আসতে পারেনি। অর্থাৎ নুরুল হুদার মধ্যে ভীত আত্মকেন্দ্রিক যে মানুষটা দেখো এত ভয় পেত, সেই মানুষটার মনে রেইনকোট গায়ে দেওয়ার পরে তার মধ্যে যে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেমের চেতনা, উষ্ণতা, স্বদেশ প্রেম কীভাবে জেগে উঠেছে দেখো, যে সে তার জীবন যাবে তবু তাদের নাম ঠিকানা বলবে না। এরকম ছোট গল্পের ধরনটা হচ্ছে এরকম, শেষ হইয়া হইল না শেষ। অর্থাৎ যারা এরকম ধরা পড়ে তারা আর কখনোই ফিরে আসতে পারে না। শিক্ষার্থীবৃন্দ, আশা করি মূল অংশটা তোমরা বুঝেছো। এবার আমরা মূল আরেকটি অংশে চলে যাই। আমাদের আরেকটি অংশ এমসিকিউ পর্ব। আমাকে অবশ্যই উত্তর দিয়ে জানাবে রেইনকোট গল্পে ভীতু নুরুল হুদা সাহসী হয়ে ওঠার মূল কারণ। মিসক্রিয়েন্টদের ঠিকানা জানার কারণে, সঞ্চারিত উষ্ণতা ও স্বদেশ প্রেমের কারণে, কুলিদের আস্তানা চেনার জন্য, না গেরিলাদের সঙ্গে তার আঘাত ছিল? কে বলবে? আমাকে উত্তর করে জানাও শিক্ষার্থীবৃন্দ। এই অংশের কি উত্তর হবে? মিসক্রিয়েন্টদের ঠিকানা জানার জন্য, সঞ্চারিত উষ্ণতা, গেরিলাদের সঙ্গে আঘাত, কোনটা হবে? কমেন্টটা একটু আমি হারিয়ে ফেলেছি, কে বলবে? ওকে, রেইনকোট গল্পে ভীত নুরুল হুদার সাহস হয়ে ওঠার মূল কারণ মিসক্রিয়েন্টদের ঠিকানা জানা, সঞ্চারিত উষ্ণতা, স্বদেশ প্রেম। ধন্যবাদ। উত্তর খ। দারুণ দারুণ, সবাইকে দারুণ দারুণ ধন্যবাদ। সবাই সুন্দর উত্তর দিয়েছে, শুদ্ধ উত্তর দিয়েছে। আসলেই তার মনে কি জেগেছিল? রেইনকোট গল্পে ভীত নুরুল হুদার সাহসী ওঠার কারণ হচ্ছে উষ্ণতা, স্বদেশ প্রেম, সঞ্চারিত উষ্ণতা ও স্বদেশ প্রেম। এটাই তাকে মুগ্ধ করেছিল রেইনকোট গায়ে দেওয়ার পরে। ধন্যবাদ, দারুণ উত্তর দিয়েছে। আমরা পরবর্তী স্লাইডে যেতে পারি। রেইনকোট গল্পে প্রেক্ষাপট নিম্নোক্ত কোন বিষয়টির প্রতি লেখক বেশি সচেষ্ট ছিলেন? রাজাকারদের দৌরাত্ম্য, গেরিলাদের আক্রমণ, নুরুল হুদার দেশপ্রেম, হানাদারের নিপীড়ন। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে সব বিষয় ফুটে উঠেছে। কিন্তু আমাদের আজকের রেইনকোট গল্পে গেরিলাদের আক্রমণ আছে, হানাদার বাহিনীর নিপীড়নের বিষয়টা আছে, খানিকটা রাজাকারের দৌরাত্ম্য আছে। আমরা ডক্টর আফাজ আহমেদকে রাজাকার বলে চিহ্নিত করেছি, কারণ উনি পাকিস্তানের দোসর, তাই উনি পাকিস্তান প্রেম তার মধ্যে ছিল। নুরুল হুদার দেশপ্রেম, কোনটা হবে অ্যান্সার? কোন বিষয়টাকে লেখক সবচেয়ে বেশি ফোকাস করেছেন? 2 নম্বরের গ, দেশপ্রেম, গেরিলাদের আক্রমণ। অনেকেই শুদ্ধ উত্তর দিচ্ছে, অনেকেই খ উত্তর দিচ্ছে। 2-এর খ, নুরুল হুদা দেশপ্রেম। তাহা, কুমিল্লা, দারুণ উত্তর দিয়েছ। সত্যিকার অর্থেই লেখক আমাদের সবচেয়ে, দেখো শেষের দিকে গিয়ে আমরা বুঝতেই পারি গল্পের মধ্যে আমরা দেশপ্রেম খুঁজে পাচ্ছিলাম না, কারণ আমরা গেরিলা আক্রমণ দেখতে পাচ্ছি, আমরা নির্যাতন দেখতে পাচ্ছি, ধরে নেওয়ার বিষয়টা দেখতে পাচ্ছি। কই দেশপ্রেম? কই?
শেষের অংশে, একদম শেষ অংশে আমরা নুরুল হুদার মধ্যে দেশপ্রেম, সাহসী হয়ে ওঠার বিষয়টা দেখতে পাই। এজন্য শিক্ষার্থীবৃন্দ অ্যান্সারটা হবে নুরুল হুদার দেশপ্রেম। ধন্যবাদ। আমরা পরবর্তী অংশে চলে যাই। মিসক্রিয়েন্ট, মুক্তিফৌজ, পাক বাহিনী, শান্তি বাহিনী, মিত্র বাহিনী। কে বলতে পারবে শিক্ষার্থীবৃন্দ? উত্তর কোনটা হবে? মিসক্রিয়েন্ট, সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? মিসক্রিয়েন্ট, সব খতম। এখানে মিসক্রিয়েন্ট বলতে কাদেরকে বোঝানো হয়েছে? তিনের ক, মুক্তিফৌজ, শান্তি বাহিনী, পাক বাহিনী, মিত্র বাহিনী। না, মুক্তিফৌজ। দারুণ উত্তর সানজিদা, নাইমুদ্দিন, মাহফুজ ইসলাম, অসংখ্য ধন্যবাদ। সত্যিকার অর্থে মুক্তিফৌজ। তাহলে আমরা উত্তরটা নিতে পারি। আমরা উত্তরটা নিলাম মুক্তিফৌজ। রেড দেখা যাচ্ছে না। ওকে, মুক্তিফৌজ। আমরা উত্তরটা নিই মুক্তিফৌজ। ধন্যবাদ। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমরা পরবর্তী অংশে চলে যাই। প্রশ্নটা হচ্ছে, পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি করেছেন। আমি এই অংশটা তুলে ধরিনি। মিলিটারি বাহিনীদেরকে সে পরামর্শ দিয়েছিল আমাদের নুরুল, একজন ভদ্রলোক। তোমরা উত্তর দিয়ে বলো। এগুলো হলো পাকিস্তানিদের শরীরের কাটা, আগে এগুলো সরান। চারের কি হবে? 4 মুক্তিফৌজ। 4, পাকিস্তান বাঁচাতে হলে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটাতে হবে, এই নিবেদনটি করেছেন কে? মিন্টু, ইসহাক, প্রিন্সিপাল, নুরুল হুদা। 4 গ। দারুণ উত্তর, প্রিন্সিপাল। একটু বলে রাখি, ওনার কথাটা একটু বলে রাখি। উনি তো পাকিস্তানের জন্য রাত দিন দোয়া দরুদ পড়ে। উনিই বলেছিল মিলিটারিদেরকে এগুলো হলো পাকিস্তানিদের শরীরের কাটা, আগে এগুলো সরান। কেননা এগুলো বাঙালি চেতনার মূল উৎস, আগে এই চেতনাটাকে ধ্বংস করে দেন। ধন্যবাদ। 5, আমরা 5-এ চলে যাব। ইসহাক না, প্রিন্সিপালের পরামর্শ দিয়েছিল, ইসহাক নয়। আমরা এখন নুরুল হুদার জীবনে কিবারের ঘটনা রেইনকোট গল্পে আকারে উপস্থাপিত হয়েছে। কিবার দিয়ে শুরু। আমরা বলেছিলাম শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন। 3 দিন ধরে ফুটপাত বন্ধ থাকবে। এই বৃষ্টির মধ্যে মিলিটারি বাহিনী নিশ্চয়ই হানা দিবে না, অন্ততপক্ষে অত্যাচার থেকে রেহাই পাওয়া যাবে। কে বলবে? 5-এর গ, সোমবারের কথা তো নেই। 5-এর ঘ, কে বলবে? জান্নাতুল আদন। ঘ কেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আব্দুর রহমান। শনি না, এখানে মঙ্গলবারের কথা আছে। আমি উত্তরটা, অনেকেরই ভুল হচ্ছিল, আসলে মঙ্গলবারের কথা আছে। কেননা মঙ্গলবারে কারণ 3 দিন ধরে বৃষ্টি হবে না, মঙ্গলবারটা অ্যান্সার হবে। এরপরের অংশ আমরা চলে যাই। কারণ শনিতে 7, মঙ্গলে 3, 3 দিন ফুটপাত বন্ধ থাকবে। কারণ মঙ্গলবারই শুরু হলো, মঙ্গল, বুধ, বৃহস্পতি, 3 দিন। শনি তো হবে না, শনি হলো 7 হবে। পরবর্তী আরেকটা ক্লাস আছে না আজকে? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, আচ্ছা, স্কুল কলেজে শহীদ মিনার ভেঙে দেওয়ার মধ্যে, এখানে একটা জফলা হবে, মধ্যে প্রশ্নটা আমি আবার পড়ছি, মধ্যে দিয়ে কোথায় আঘাত করা হয়েছে? বাঙালিদের ঐতিহ্যে, বাঙালিদের চেতনায়, বাঙালির স্বাধীনতায়, বাঙালির মননে। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, মঙ্গলবার, শনিবার নয়, মঙ্গলবার দিয়ে শুরু হয়। উনি যখন কথা বলছিলেন মঙ্গলবার দিয়ে শুরু করেছিলেন। 6-এর ডি বলছেন অনেকে।
সাতের গ বলছেন রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? দেশপ্রেমের, মুক্তিযুদ্ধের, প্রতিহিংসার। ছয়ের অনেকে বলছেন ছয়ের হচ্ছে গ। আচ্ছা, বাঙালিদের মননে। তারপরে সাতের কি উত্তর দিচ্ছেন দেখি। সাতের উত্তর কে দিচ্ছেন? সাতের উত্তর এখনো পাইনি। রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? প্রতিহিংসার, দেশপ্রেমের, মুক্তিযুদ্ধের। কে কে পারবেন? ছয়ের ঘ বাঙালির মননে নয়, মননে হবে না, এটার উত্তর হবে বাঙালির চেতনায়। আগেই বলেছি আমি, আগে বাঙালিদের চেতনাকে বিনাশ করতে হবে, সেই চেতনাটা হচ্ছে শহীদ মিনার। আচ্ছা, রেইনকোট গল্পে রেইনকোটটি কিসের প্রতীক? প্রতিহিংসার তো জীবনে হবে না, কারণ প্রতিহিংসার কথাই নেই। এখানে আসবে দেশপ্রেম, এখানে আসবে মুক্তিযুদ্ধের। শিক্ষার্থীবৃন্দ, তাহলে অ্যান্সার হবে 2, 3। আশা করি আপনারা বুঝেছেন। সাতের গ। দারুণ উত্তর দিয়েছেন অনেকেই, যারা উত্তর দিয়েছেন ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। এটার উত্তর হবে গ, আর প্রথমটার উত্তর হবে খ। পরবর্তী প্রশ্ন আমি চলে যাচ্ছি। নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। বলেন, কিংবদন্তির কথা বলছে থেকে একটা প্রশ্ন। এটা ঢাকা ইউনিভার্সিটির গয়নিতে 17-18 সালে প্রশ্নটা এসেছিল। এই মন্তব্যের সঙ্গে প্রাসঙ্গিক কি? প্রতিবাদের ধারাবাহিকতা, আঘাতে অবিচল, সুনিপুণ ধারাবাহিকতা। নুরুল হুদার ঝুলন্ত শরীর যেন কবির পূর্বপুরুষ, যার পিঠে রক্ত জবার মতো ক্ষত। কি হবে? পীড়িতদের প্রতি প্রতিবাদ, আঘাতে অবিচল, প্রতিবাদের ধারাবাহিকতা, সুনিপুণ ধারাবাহিকতা। হ্যাঁ, কবিতা ক্লাস আমরা চেষ্টা করব শীঘ্রই নেওয়ার জন্য। হ্যাঁ, কবিতাগুলো অনেক কঠিন, কবিতাগুলো আমরা চেষ্টা করব, প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা থাকবে ইনশাল্লাহ। অবশ্যই ডিপিটি পেজের সাথে থাকবেন, ভালো কিছু পাবেন। গ, প্রতিবাদের ধারাবাহিকতা, পূর্বপুরুষ। এখানে প্রতিবাদের কেন কথা আসবে? আমাদের পূর্বপুরুষরাও আঘাত পেয়েছিল, আজকেও আঘাত পাচ্ছে, নুরুল হুদাকেও আঘাত দেওয়া হচ্ছে। একটু চিন্তা করে দেখেন তো, উত্তর হবে খ। একটু চিন্তা করেন যে আঘাতে অবিচল, প্রতিবাদের ধারাবাহিকতা হবে না কেন? কারণ হচ্ছে পূর্বপুরুষ আগেও নির্যাতিত হয়েছে, এখনও নির্যাতনটা চলছে, আমরা তো প্রতিবাদ করতে পারছি না আসলে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি? এটাও 24 ডি ইউনিটে এসেছিল। রেইনকোট গল্পে বর্ণিত জেনারেল উইন্টার কোন দেশের প্রাকৃতিক বৈশিষ্ট্য? কে বলবেন? এটা পারবেন ইনশাল্লাহ। নয়ের গ। দারুণ বলেছ, রাশিয়া। সত্যি রাশিয়া। আমরা বলেছি শীতকালকার রাশিয়া বাংলার জন্য, আর বাংলার জন্য হচ্ছে বর্ষা। আমি পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। রেইনকোট গল্পে কে মুক্তিযোদ্ধা ছিলেন? এটা দারুণ প্রশ্ন। এখানে মুক্তিযোদ্ধার কথা আমরা নুরুল হুদার দেশপ্রেম অনেক পড়ে আসছে। কে মুক্তিযোদ্ধা? ডক্টর আফাজ আহমেদ, আব্দুস সত্তার মৃধা। এটা আব্দুস সত্তার মৃধা হবে, একটু ভুল হয়েছে, আব্দুস সত্তার মৃধা হবে, আব্দুস সত্তার মৃধা। মিন্টু, নুরুল হুদা কোনটা? 10। দারুণ বলেছে, দারুণ, ধন্যবাদ জুবাইর হুসাইন। মিন্টু। এর পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। রেইনকোট গল্পে কোন অঞ্চলের মুক্তিযুদ্ধের কথা আছে? কোন অঞ্চলের? কে বলতে পারবে? ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, ফরিদপুর। ঢাকা, সিলেট, কুমিল্লা, ফরিদপুর, চট্টগ্রাম তো নেই। 11 অ্যান্সার কে দিতে পারবে? 11, 10, 11 ক। দারুণ বলেছ, 11 ক হবে।
এর পরবর্তী স্লাইডে আমরা চলে যাচ্ছি, একটু দ্রুত যাচ্ছি। রেইনকোট গল্পে কোন ঋতুর কথা উল্লেখ আছে? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এটা কোন সালে এসেছিল? এটা কোন 16 বেরোবি সি ইউনিটে 2016-17 আসছিল। এটা কোন কোন কাল? শীতকাল, হেমন্তকাল, শরৎকাল। কিন্তু শীতের কথা আছে, বর্ষার কথাও আছে। কিন্তু আমরা জানি জেনারেল উইন্টার, জেনারেল মনসুনের কথা আছে। কিন্তু এর বাইরেও পুরো গল্পের মধ্যে একটা একটা ঋতু ঘুরে ফিরে যাচ্ছিল বারবার। কে বলতে পারবে? বর্ষা। দারুণ বলেছ, দারুণ বলেছ, দারুণ বলেছ, দারুণ। আর নেই তো শিক্ষার্থীবৃন্দ, আমরা অনেক প্রশ্নের উত্তর দিলাম। আশা করি গল্পটা আপনারা বুঝেছেন। পরবর্তী আমাদের কবিতার ক্লাসগুলো থাকবে, চেষ্টা করব আমরা সুন্দরভাবে আপনাদের এই সংক্ষিপ্ত সময়ে সুন্দর একটা প্রস্তুতি যেন আমরা করিয়ে দিতে পারি। অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইভটা শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের প্রশ্ন থাকলে আমাদেরকে করবেন। আজকে এই পর্যন্ত। আগামী ক্লাসে আবারও দেখা হবে কোনো একটা সুন্দর চমৎকার অংশ নিয়ে। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।